আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। বলেন। আমি আপনাদের ভিডিও বেশ আপনাদের অডিও, আপনাদের ব্লগ অনেকদিন ধরেই দেখি। তো আমার একটা প্রশ্ন আছে এখানে। সেটা হচ্ছে যে এই যে লাস্ট আপনি যার সাথে কথা বললেন তালেবে আলেম ভাই, as far I can remember, উনি বললেন যে মানে উনার ক্ষেত্রে আপনি একটা জিনিস বললেন যে আপনি অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা, এটা আমরা মানে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে আপনি যে মানে নবী মোহাম্মদ মানে কি বলবো, যে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে যে আপনি মানে যার সাথে সম্পর্কটা হবে তার সম্মতিতে যদি সম্পর্কটা হয়, এটা যদি ধর্ষণ না হয় তাহলে এখানে কনসেন্ট ব্রেক হয় না, তো সেক্ষেত্রে এটা অপরাধ হয় না। হ্যাঁ, তো অপরাধ। এখন এটা কি সত্যি অপরাধ হয় না ভাই? এটা কিভাবে অপরাধ হয় তাহলে আপনি বলেন, যদি কনসেন্টের ভায়োলেশন না হয় এবং সব পার্টি যদি জেনে বুঝে এই কাজটা করে। আমি তো আমেরিকাতে বিভিন্ন কাপল আমার পরিচিত আছে। আচ্ছা, আপনাকে একটু মিউট করি কারণ আপনার এখান থেকে ইকো হচ্ছে, আমি একটু জি। মিউট করে কথা করছি। হ্যাঁ, আমি আমেরিকাতে অনেকগুলা কাপলের কথা জানি। তারা তাদের যে বৈবাহিক সম্পর্ক সেই সম্পর্কটাকে তারা নাম দিয়েছে ওপেন রিলেশনশিপ। ওপেন রিলেশনশিপ এটা একটা নতুন কনসেপ্ট না, আসলে আগে থেকে ছিল। গ্রিসে বহু কাল আগে থেকে ছিল এই ওপেন রিলেশনশিপের কনসেপ্টটা। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোতে এই ওপেন রিলেশনশিপের কনসেপ্টটা ছিল, কিন্তু এটা আবার নতুন করে আমেরিকাতে এবং ইউরোপের অনেকগুলো দেশে এই জিনিসটা আবার আসতেছে। সেই মানে রিলেশনশিপটা এরকম যে দুইজন দুইজনকে ভালোবাসে, দুইজন দুইজনকে একসাথে থাকবে, একসাথে বসবাস করবে, একজন আরেকজনের কেয়ার করবে, অসুস্থ হইলে একজন আরেকজনের পাশে থাকবে। এইদিকে সবকিছু ঠিক আছে, কিন্তু যৌন সম্পর্কের বেলায় যদি ছেলেটা চায় সে মাঝে মাঝে গিয়ে আরেকটা মেয়ের সাথে করে আসতে পারবে। একইভাবে মেয়েটাও যদি চায় সে মাঝে মাঝে গিয়ে শনিবার রাতে, রবিবার শুক্রবার রাতে গিয়ে আরেকটা ছেলের সাথে থাইকা আসতে পারবে। এতে পার্টনার কোনো আপত্তি করবে না। কিন্তু আবার তারা আবার ফিরে আসবে, বাসাতেই ফিরে আসবে, বাসাতে ফিরে এসে তারা আবার একজন আরেকজনের সাথেই থাকবে সবসময়। কিন্তু মাঝে মাঝে ওয়ান নাইট স্ট্যান্ড তারা করে আসবে, এদিক সেদিক ঘুরে আসবে, এটা সেটা করে আসবে, মজা টজা করে আসবে। অন্য পার্টনার সেটাতে আপত্তি করবে না। এটা তাদের সাথে ওপেন রিলেশনশিপের কনসেপ্টটা এরকম, এবং তারা এইটাতে খুবই হ্যাপি লাইফ লিড করে। আমি অনেক কাপলকে চিনি যারা এটাতে খুবই হ্যাপি লাইফ লিড করে। ছেলেটাও বলতেছে আমি মাঝে মাঝে বান্ধবীদের সাথে গিয়ে থেকে আসি, আমার বউ এটাতে গ্যাঞ্জাম করে না। বউ একইভাবে আরেক তার ছেলে বন্ধুদের সাথে থেকে আসে, তার স্বামী তাকে এখানে গ্যাঞ্জাম করে না। তারা একসাথে ভালো আছে। এখন তারা যদি ভালো থাকে, তাদের কারোর যদি রাইট এখানে ভায়োলেশন না হয়, তাহলে তো এখানে অন্যায় ঘটে না। শ্রাবণী সাহা আপু, আপনি বলেন তাহলে আনমিউট করে। আনমিউট করে বলতে হবে শ্রাবণী, আপনার আনমিউট করে বলতে হবে। দেখেন মাইক্রোফোন বাটন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন, আনমিউট করে বলেন, আবার আনমিউট করেন। শোনা যাচ্ছে না। আমরা তো আনমিউট করা, আসলে আমার মিউটই করা না। এখন শোনা যাচ্ছে, বলেন। ওকে, ধন্যবাদ। বলছিলাম যে আপনার কথাকে টেনে নিয়েই বলি। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, একটা অ্যানিমেশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। সেখানে ওনার জয়নবকে উনি উলঙ্গ অবস্থায় দেখে ফেলেন ঘরের মধ্যে, এবং তখন জয়নব ওনাকে জিজ্ঞেস করেন যে আমাদের তো আসলে বিয়ে হয়নি, আমি তো মোহর আদায় করিনি আপনার কাছ থেকে। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের বিয়েটা আমাদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ের সাক্ষী হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। তো এভাবে তারা আর কি সম্পর্কে লিপ্ত হয়। তো এখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাকে আমরা অ্যানালাইসিস করি, অর্থাৎ প্রত্যেকটা নারীর সাথে তার ঘটনাকে নিয়ে, খাদিজার সাথে, আয়েশার সাথে তার বিবাহ, অন্যান্য নারীদের সাথে তার সম্পর্ক, মিরাজের রাতের কথাটা যদি আমরা ধরি, আমি তো এই যে ঘটনাগুলো আমরা মানে পড়ে থাকি হাদিসে, তারপরে কোরআন শরীফের থ্রুতেও আমরা কিছু পাই। তো সেক্ষেত্রে এক ঢালা তো উনিও তো, বা ওই সময়কার যারা নারীরা ছিলেন ওনারা কেউ তো আসলে নিজেদের মতের বিরুদ্ধে যে কিছু করেননি। একেবারে যে কিছু করেননি তা নয়,
আর এই যে দাসীদের মানে যখন ওনারা যুদ্ধে গেছেন, উনি যুদ্ধে গেছেন, সেখান থেকে যে সমস্ত পরিবার ধরে নিয়ে এসেছেন তাদের মেয়েদের সাথে, ওয়াইফদের সাথে। এবং এটা শুধুমাত্র নবী করিমের কথা বললে ভুল হবে, এটা ওই সময়কার একটা প্রচলিত ধারা। দাসীদের সাথে যৌন। এটা যে আপনি বলছেন, আপনি আমাদেরকে কয়েকটা উদাহরণ দেখান তো, যে নবী মোহাম্মদের পরিবারের কোন নারীকে ধরে নিয়ে তারা গনিমতের মাল হিসেবে ভোগ করেছে, দেখান তো। না, নবী মোহাম্মদ সাল্লামের নারীদেরকে ধরে নিয়ে যাওয়ার বা তাদের সাথে থাকার আসলে একজন পুরুষ যিনি। না না, আমি আপনাকে জানতে চাচ্ছি শ্রাবণী সাহা, একটু আমার প্রশ্নটা শুনে। কোন একজন মুসলমান নারীকে কাফেররা ধরে নিয়ে গিয়ে রেপ করছে, এটা একটু প্রমাণ দেখান। আপনি যদি আমার কথা মানে শেষ না করতে দেন তাহলে তো আমি বলতে পারবো না। কিন্তু আপনি না বললেন এটা সেই সময় সমাজে প্রচলিত ছিল, আমরা তো জানি যে নবী মুহাম্মদ। আমি তো আমার কথা শেষই করতে পারিনি। নবী করিম যেরকম মানে ইসলাম ধর্মের প্রেক্ষিতে যতটা সুপরিচিত হয়ে গেছেন পৃথিবীতে, সুপরিচিত বা কুপরিচিত আমি মানে বিবেচনায় আসছি না, আমি শুধুমাত্র ওনার জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। মানে আপনি যে মানে কনসেন্ট রেখে, ঠিক আছে, কনসেন্ট ব্রেক না হয়ে যে আমরা ইদানিং কালে ওপেন রিলেশনশিপে জড়িত হচ্ছি, হ্যাঁ, আমি এই ব্যাপারটাকে জাস্ট মানে ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। তো এখন উনি যতটা পরিচিত, এখন আমি তো বলতে পারছি না যে অমুক লোকটা ছিল ওনার সময়, তো ওনার মতন করে কারো সিরাত লেখা হয়নি ওই সময়কার, ওনার মতো করে কিন্তু আপনি প্রসঙ্গটা অন্যদিকে চলে যাচ্ছে। শ্রাবণী সাহাবু, একটু অপেক্ষা করেন, আমি আপনাকে একটু মিউট করি, আপনি একটু অপেক্ষা করেন, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। প্রসঙ্গটা আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আপনি বলছেন যে সেই সময় এটা প্রচলিত নিয়ম ছিল, কিন্তু আমি এই রকমের কোনো কিছু জানি না যে সেই সময় এটা প্রচলিত নিয়ম ছিল। কারণ হাদিসে নবী মোহাম্মদ পরিষ্কারভাবে বলেছে যে এর আগের নবীদের আমলে এই জিনিসটা জায়েজ ছিল না, গনিমতের মাল নেয়া কখনোই জায়েজ ছিল না। নবী মোহাম্মদের জন্য এটা স্পেশালি আল্লাহ পাক স্পেশালি গনিমতের মাল নেয়াটা হালাল করেছে। এটা নবী মোহাম্মদের উপরে আল্লাহ পাকের একটা রহমত যে গনিমতের মাল সে নিবে, গনিমতের মাল সে ভোগ করবে। এটা আল্লাহ পাক রহম করে নবী মোহাম্মদকে এই সুবিধাটা, এক্সট্রা সুবিধাটা দিয়েছে। কিন্তু আপনি বলতেছেন সেই সময় নাকি প্রচলিত ছিল, তাহলে তো নিশ্চয়ই নবী মোহাম্মদের বাহিনীও তো কয়েকবার যুদ্ধে হেরেছে, সেইখানে নিশ্চয়ই মুসলমান নারীদেরকেও গনিমতের মাল হিসেবে নিয়ে নিশ্চয়ই রেপটেপ করছে কেউ কোনো কোনো কাফের। সেই রকমের দু একটা উদাহরণ দেখান। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে বদরের যুদ্ধের পরে মানে মক্কাতে মুহাম্মদের মেয়ে ছিল, মুহাম্মদের নিজের আপন মেয়ে ছিল মক্কাতে বদরের যুদ্ধের পরে। সেই বদরের যুদ্ধে কাফের কুরাইশরা যখন মুহাম্মদের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে যখন ফেরত গিয়েছে, তখন তারা তো নিশ্চয়ই মুহাম্মদের মেয়ে নিশ্চয়ই তখন মক্কায় আছে, তাকে তো নিশ্চয়ই ধরে বলছে যে তুই তো এখন গনিমতের মাল, আয় তোরে রেপ করি। নিশ্চয়ই সেই মানে কাফেররা মুহাম্মদের মেয়েকে রেপ টেপ করে দিছে। কিন্তু আমি তো জানি যে মুহাম্মদের মেয়েকে তখন সসম্মানে, এমনকি আবু সুফিয়ানের যে স্ত্রী হিন্দ, সে তাকে একটা গয়না পরায় মদিনায় পাঠায় দিছে, তাকে কেউ টাচ পর্যন্ত করে নাই। তাহলে আপনি যে বললেন সেটা সেই সময় নাকি এটা একটা প্রচলিত সিস্টেম ছিল, মানে মেয়েদেরকে রেপ করা, মানে কাফেরদেরকে, বাপ ভাইদেরকে মেরে তাদের মেয়েদেরকে তুলে এনে তাদেরকে রেপ করাটা নাকি একটা প্রচলিত সিস্টেম ছিল। এই প্রচলিত সিস্টেমটা তো আমি কাফেরদের ভিতরে পাচ্ছি না, শুধুমাত্র মুসলিমদের মধ্যে পাচ্ছি, যেখানে নবী মোহাম্মদ সম্পর্কে হাদিসে বলা হয়েছে গনিমতের মাল নেওয়াটা নবীর জন্য স্পেশাল একটা সুবিধা। তো আপনি বলছেন সেটা প্রচলিত বিধান ছিল। আমি খ্রিস্টান বিধান জানি, খ্রিস্টান বিধানটা আমি বের করব, বাইবেলে এই বিষয়ে কি বলা আছে সেটা বের করব। আপনি যে বললেন সেই সময় এটা প্রচলিত কালচার ছিল, সবাই এটা করত, এইটার সপক্ষে কিছু দলিল দেখান। শ্রাবণী সাহাপু, আপনি বলেন। ধন্যবাদ ভাইয়া। আপনি আমার একটা কথা মনে হয় ধরতে ভুল করেছেন, যে নবী করিম যে গনিমতের মালদেরকে নিয়ে এসে উনি যে রেপ করতেন বা উনি যে যুদ্ধ থেকে তাদেরকে তুলে নিয়ে এসে তাদের সাথে যে মানে অত্যাচার গুলো করতেন, সেই অত্যাচার আর কারা কখন করতো সেইটার প্রসঙ্গে পরে আসছি। আমি আপনাকে, আপনি যে কথাটা বলেছেন যে এই যে ওপেন রিলেশনশিপ, যেটা যেখানে আমি আপনাকে প্রথমেই উদাহরণ দিয়েছি নবী করিমের সাথে জয়নবের যে সম্পর্কটা, ঠিক আছে, তো এই সম্পর্কটা
এই এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো, এই যে কিছু মানে অসঙ্গত যে সম্পর্কগুলো, সেগুলো সেই সেই জায়গাটাতে যদি জয়নব পারমিশন দিয়ে থাকেন নবী করিমের সাথে, তার যদি সম্পর্ক হয়ে থাকে, আমাদের সময় যদি আমরা একটা আইন করে ওপেন রিলেশনশিপটাকে অ্যাকসেপ্টেন্সি দিয়ে থাকি, না 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 মিলছে না ভুলটা মিলছে না কোথায় ছিল আমি সেটা জিজ্ঞেস করছি আপনাকে। শ্রাবণী সাহাপু একটু মিউট, আচ্ছা, আপনাকে একটু মিউট করি, এটা তো মিলছে না। এক নাম্বার কথা হচ্ছে, একটা ওপেন রিলেশনশিপে হাজবেন্ডও জানে তার বউ বিভিন্ন জায়গায় গিয়ে করে আসবে, ওয়াইফও জানে তার স্বামী বিভিন্ন জায়গায় গিয়ে করে আসবে, এবং তারা এই জিনিসটাতে কনসেন্ট দিয়েছে। কিন্তু নবী মোহাম্মদ যে জয়নবের বাসায় গিয়ে জয়নবের সাথে করবে, জয়নবের সেই সময় স্বামী ছিল, তার নাম ছিল জায়েদ, যে ছিল মোহাম্মদের পালিত পুত্র। সেই জায়েদ তো সেই কনসেন্টটা জয়নবকে দেয় নাই, যে জয়নব কেউ যদি তোমার বাসায় আসে, তোমার যদি করতে ইচ্ছা করে তাহলে তুমি কইরো। এইটা তো, এই কনসেন্ট তো জায়েদ দেয় নাই, তাহলে তো জায়েদের রাইট ভায়োলেট হইলো। আবার মোহাম্মদের যে এতগুলা বিবি আছে, সেই বিবিরাও তো মোহাম্মদকে এই কনসেন্টটা দেয় নাই যে মোহাম্মদ তুমি রাইতের বেলা যেখানে যেখানে যাও, সেখানে যদি একটা মানে নগ্ন মেয়ে দেখো, তুমি যদি ইয়া হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, তখন তুমি করতে পারো। এই অধিকার তো তার ওয়াইফরা তাকে দেয় নাই। তো যদি এরকম হইতো, মোহাম্মদও তার বউদেরকে বলে দিছে হ্যাঁ তোমরা গিয়া করতে পারো, যার সাথে ইচ্ছা করতে পারো, আমিও এখন যার সাথে ইচ্ছা করব, যদি মোহাম্মদ এবং তার বউদের অধিকারটা সেম থাকতো, দুই পক্ষই এটা যদি ওপেন রিলেশনশিপ হইতো তাহলে তো দুই পক্ষই করতে পারতো। কিন্তু মোহাম্মদের বউরা তো কারোর সাথে সেটা করতে পারবে না, একের করলে মেরে ফেলাবে, একের করলে জবাই করে একের পাথর ছেড়ে মেরে ফেলাবে। আয়েশা একবার করছিল, সেখানে বিরাট একটা গ্যাঞ্জাম হয়েছিল। আয়েশা একটা পরকীয়া প্রেম করতে নিছিল, হালকা একটু করতে নিছিল, কিন্তু সেখানে বিরাট ঘাপলা হয়ে গেছিল। কিন্তু অন্য কোন স্ত্রী তো সেটা করতেই পারবে না, তাহলে তো সেখানে রাইটটা তো সেম থাকতেছে না। আমেরিকাতে যে ওপেন রিলেশনশিপ, সেখানে তো হাজবেন্ড ওয়াইফের রাইটটা সেম থাকতেছে, দুইজনই দুইজনের ক্ষেত্রে সম্মতি দিছে। কিন্তু এখানে কোথায় দুইজন দুইজনের ক্ষেত্রে সম্মতি দিছে? এটার সাথে আপনি কিভাবে মিলাচ্ছেন? জায়েদ কি সম্মতি দিছে জয়নব তুমি কইরো, আর মোহাম্মদের ওয়াইফরা কি সম্মতি দিছে যে মোহাম্মদ তুমি কইরো? মোহাম্মদ কি তার ওয়াইফদেরকে এই অধিকার দিছে? জয়নব কি তার স্বামী জায়েদকে এই অধিকার দিচ্ছে? তাহলে এই অধিকারটা সমান হলো কিভাবে আপনি বলেন? আপনি কি আমাকে আনমিউট করেছেন? হ্যাঁ, আনমিউট করেছি। থ্যাংক ইউ। জয়নবের সাথে নবী করিমের সম্পর্ক হওয়ার পরে, যখন জয়নবের সাথে তার হাজবেন্ডের কথা হয়েছিল, তখন এখানে দুইটা বর্ণনা আছে। প্রথমত যে জয়নবের হাজবেন্ড সবকিছু জানতে পারে তাদের সম্পর্কের ব্যাপারে, জানার পরে উনিও নর্মালি জয়নবের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করে। আর আরেকটা জায়গায় লেখা আছে যে তাদের ভিতরে ঝগড়া বিবাদ হতে থাকে, তাদের ভিতরে মারামারি কাটাকাটি বা জয়নবের হাজবেন্ড জয়নবকে মেরে ফেলেছিলেন এরকম কোনো কিছু নেই, এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একজন মানুষ যিনি অলরেডি অনেকগুলো বিয়ে করে ফেলেছে, সে তো তার কোনো স্ত্রীর পারমিশনের ধার তো সে আগেই ধারেনি। সুতরাং তার আর বাদ বাকি যে স্ত্রীরা ছিল, তারাও যে উনি যে অন্য কোনো রিলেশনশিপে নেই, এই ব্যাপার এটা তো ভাবার কোনো কারণই নেই। তো আমার কথা বুঝতে পারছি না, আপনার কথা বুঝতে পারছি না। আমি আপনাকে কি প্রশ্ন করেছিলাম সেটা কি আপনি বলবেন একটু প্রশ্নটা? আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে নবী করিম তার ওয়াইফদেরকে সেম পারমিশন দিয়েছিল কিনা। একটা ওপেন রিলেশনশিপ, আচ্ছা আপনাকে একটু মিউট করি। ওপেন রিলেশনশিপে তো আমরা জানি যে ওপেন রিলেশনশিপে একটা হাজবেন্ডেরও যেই রাইট থাকে, একটা ওয়াইফেরও সেই রাইট থাকে। হাজবেন্ডও চাইলে করতে পারে, ওয়াইফও চাইলে করতে পারে, মানে রাইটটা ইকুয়াল থাকতেছে। লিঙ্গের ভিত্তিতে রাইট ওঠানামা করতেছে না, পার্থক্য হচ্ছে না। লিঙ্গ, আমার একটা পুরুষাঙ্গ আছে এই জন্য আমি বেশি অধিকার ভোগ করব, এই সমস্যাটা এখানে নাই। একটা ছেলেও যেই কাজ করতেছে, মেয়েটাও সেই কাজ করতেছে, এইটাকে ওপেন রিলেশনশিপ বলে। আপনি সেই ওপেন রিলেশনশিপের কনসেপ্টটা মোহাম্মদের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে তো আপনাকে দেখাইতে হবে তো যে মোহাম্মদও সেই ইকুয়াল রাইটটা
তার ওয়াইফদেরকে দিয়েছিল যে আমিও গিয়া করবো দাসী দোষীর সাথে, তোমরাও দাসী দোষীর সাথে করো, দাসী দোষের সাথে করো। আমি মানে জয়নবের বাসায় যদি উকি ঝুঁকি মেরে দেখি জয়নব নেংটু আছে, তখন আমিও করব। তোমরাও যদি এরকম কাউরে নেংটু নুংটু পাও, কোনো পোলাপান, তোমরাও করতে পারো। এইটা যদি হইতো তাহলে সেটা একটা ওপেন রিলেশনশিপের সাথে মিলতো। কিন্তু এটাতে আপনি যেটা বলছেন সেটা তো ওপেন রিলেশনশিপের সাথে মিলতেছে না, কারণ এখানে রাইটই তো, রাইটের ভিতরেই তো পার্থক্য আছে, অধিকারের ভিতরেই তো পার্থক্য আছে। বলেন। মিলছে, আমি আপনাকে দেখাচ্ছি কোথায় মিলছে। এবং আমি এই কথাটা আপনাকে, এই যে ওপেন রিলেশনশিপ কনসেপ্টটা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কনসেপ্ট, এই দুইটা জায়গাকে আমি কেন এক জায়গায় নিয়ে আসছি তার পিছনে কারণ আছে। আমি একেবারে মূর্খ মানুষের মতন আপনার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো মানুষ সাজানোর জন্য না, উনি একজন প্রফেট ক্যারেক্টার সেই জন্য না, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে উনি ওনার ওয়াইফদেরকে সেম ইয়ে দেননি, সেম অধিকার দেননি যে তো আমি যেরকম করেছি তোমরাও সেরকম করতে পারবা, এরকমটা উনি করেননি। কিন্তু ওনার ওয়াইফদের সাথে ওনার বিভিন্নভাবে বিয়ে হয়েছে, দাসীদের সাথেও তার সম্পর্ক হয়েছে, ঠিক আছে, আমি সব মানছি। আমার প্রশ্নটা হলো সেইখানে যে নবী যখন জয়নবের সাথে এটা করেছিল, জায়েদ মানে জয়নবের হাজবেন্ড যখন এটা জানার পরে তাদের ভিতরে কি সম্পর্ক হয়েছিল আমি জানি না। সুতরাং এই ধরনের জটিল পরিস্থিতি। আবার এই যে এখন আমরা ওপেন রিলেশনশিপে হচ্ছে কি আমরা উভয়কেই অধিকার দিচ্ছি যে তুমিও চাইলে পারো, আমিও চাইলে পারি। তো ওই সময়ের যুগে আর বর্তমানকার যুগে, দুই যুগে ভাই আত্মশুদ্ধির জায়গাটা কোথায়? আপনি যে ওপেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজটাকে সাপোর্ট করছি না, আমি বলছি যে ওই সময় তো চরম আত্মশুদ্ধির জায়গা ছিল না। আর আমরা যেটাকে অ্যাকসেপ্টেন্সি দিচ্ছি, একজন মানুষ তখনই মানুষ হিসেবে উন্নতির শিখরে পৌঁছায় যখন সে তার, আমরা জানি যে সনাতনে বলে যে ষড়রিপু থেকে মুক্তি হয়। আমি এখানে ইসলামের রেফারেন্সই দেবো না, আমি নফসের কথাই বলবো না, তার কারণ ইসলাম অনেক আগেই ব্যাকে চলে যাচ্ছে। সো যে কাম বা এটাকে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি নাও দেখি, যে আমাদের শারীরিক সম্পর্ক যেটা, আমাদের আত্মসংযম যেটা যেটা আমাদেরকে মানুষ বানায়, সেইটাকে আমরা একটা কনস্টিটিউশন ক্রিয়েট করে বলছি যে এটা মানে একরকম হালাল, ঠিক আছে, যে এটা জাস্টিফাইড, যে তুমি তোমার হাজবেন্ড অন্য কারোর সাথে তুমি শুয়ে আসতে পারলে শুয়ে আসো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে অধিকার দিয়ে দিলাম। কখন আমরা অধিকার দিয়ে দিই? আমি আমার হাজবেন্ডকে তখনই বলবো যে হ্যাঁ অবশ্যই তুমি যে কোনো নারীর সাথে যে থাকতে পারো, যখন আমিও একই জিনিসটা চাই, যে তোমার প্রতি আমার খুব বিতৃষ্ণা এসে গেছে, আমি তাহলে অন্য কোথাও জায়গা থেকে শুয়ে আসি। ভাই, ধর্মেও শোয়াশুয়ি ছাড়া কথা নাই, আপনারা না, তাহলে আত্মশুদ্ধির জায়গাটা আশ্চর্য, আমি বুঝতে পারছি না, আপনাকে তো কেউ বলছে না যে আপনার ওপেন রিলেশনশিপে যেতে হবে। আচ্ছা, একটু মিউট করে রাখি, কারণ আপনার এখান থেকে ইকো হচ্ছে। আপনাকে তো কেউ বলছে না যে শ্রাবণী সাহা আপনাকে অবশ্যই ওপেন রিলেশনশিপে যেতে হবে। আমরা তো বলছি কেউ যদি ওপেন রিলেশনশিপে যায় এবং ছেলে এবং মেয়ে দুইজনই যদি এই জিনিসটা চায়, দুইজনেরই এই জিনিসটা পছন্দ, তাহলে তারা সেই রিলেশনশিপে যেতে পারে, সেখানে তো কারো অধিকার ভায়োলেট হচ্ছে না। আপনাকে তো কেউ বলছে না আপু যে আপনাকে সেটা করতে হবে বা আপনাকে সেই মানে ওপেন রিলেশনশিপে যেতে হবে। আপনার যদি না মনে চায়, আপনার হাজবেন্ডেরও যদি সেটা না মনে চায়, তাহলে আপনারা ক্লোজ রিলেশনশিপে থাকবেন। কিন্তু আরেকজন আছে সখিনা, সে আছে করিমের সাথে, করিমও এই ক্যারেক্টারের, সখিনাও এই ক্যারেক্টারের, দুইজনই এই ক্যারেক্টারটা তাদের দুজনের ভিতরে আছে। তারা কি তারাও একসাথে থাকতে পারে। তারা কি করবে? তারা যদি, এখন সখিনার এই টাইপের একটু অভ্যাস আছে যে অন্য ছেলেদের সাথে তার একটু এরকম করার মানে প্রবণতা আছে, আবার করিম যে হচ্ছে তার হাজবেন্ড, তারও এই ধরনের প্রবণতা আছে। এখন তারা যদি আপনার মতো একটা মেয়ের সাথে বিয়ে হয়, এই করিমের যদি আপনার মতো একটা মেয়ের সাথে বিয়ে হয়, তখন তো আপনার সাথে একটা প্রতারণা হয়ে যাবে। সে দেখা যাবে, করিম দেখা যাবে লুকায় ছাপায়, কারণ ওর এই অভ্যাসটা আছে, সে আপনাকে ঘরে রেখে তার একটু এদিক সেদিক যাওয়ার অভ্যাসটা তো সে চেঞ্জ করতে পারবে না। সে যেটা করবে, আপনাকে লুকায় লুকায় পরকীয়া প্রেম করবে, বাসার ভাবির সাথে, অমুকের সাথে, তমুকের সাথে এগুলা করতে থাকবে। এই ধরনের সমস্যা যেন না হয়, আপনি যেন আপনার মতো একজন মানুষকে পান, এই জন্য সেই করিম সখিনাকে খুঁজে নিবে, যে আরেকজন তারই মতো, যার এই রকমের স্বভাব আছে, আরেক জায়গায় গিয়ে সে করতে চায়, তার এই প্রবণতাটা আছে। তাহলে সখিনা এবং করিম যদি একসাথে থাকে, দুইজনই জানে
যে তাদের হাজবেন্ড বা তাদের ওয়াইফ এই কাজটা করে, তাদের এই প্রবণতাটা আছে, তাহলে তারা তাদের মতো থাকুক, সেখানে তো আপনার কোনো ক্ষতি তো হচ্ছে না। তারা যদি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে টুরে আসে, করে টুরে আসে, তাতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। আপনি তো সেফ থাকতেছেন, আপনার হাজবেন্ডটা সেরকম না বা আমার ওয়াইফটা সেরকম না, তাহলে তো আমরা তো সেফ থাকতেছি যে সেই মেয়েকে আমি বিয়ে করি নাই, আমার বিয়ে করতে হয় নাই, করিম তাকে বিয়ে করছে, করিমেরও এই একই স্বভাব, সখিনারও একই স্বভাব। সেই সখিনা করিম এখন দুইজন, তাদের একই একই টাইপের স্বভাব নিয়ে, তারা একই টাইপের মানুষ, তারা এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। এখানে আপনার কোথায় সমস্যা, এখানে আত্মশুদ্ধির কি সমস্যা, কিছুই তো আমি বুঝতে পারছি না। এখানে আত্মশুদ্ধি কিভাবে আটকে আছে সেটা একটু আমাদেরকে বোঝান। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনি যে আমাকে এই প্রশ্নটা করেছেন যে এখানে আত্মশুদ্ধি কি আছে বোঝান, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে কি যে মানুষকে আমি তো জীবই মনে করি, আশরাফুল মাখলুকাত আসলে আমি বেসিক্যালি মনে করি না। মানুষ অন্যান্য প্রাণী, কুকুর বিড়াল সবকিছুর মতনই মানুষের সাথে তাদের মানে তারা অন্যান্য গুণে মহিমান্বিত, মানুষ হচ্ছে বুদ্ধিমত্তার দিক থেকে মহিমান্বিত, আমি এটুকুই মনে করি মানুষকে। তো আমার প্রশ্ন হচ্ছে কি যে যখন একটা মানুষ সম্পর্কে জড়ায়, অর্থাৎ সে যেহেতু আমরা একটা সমাজে বাস করি, আপনি আমেরিকার উদাহরণ দিচ্ছেন, আপনার আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, তারা যখন, যেমন আপনি ইসলামকে, বাংলাদেশে যারা ইসলামিক এক্সট্রিমিস্ট, আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন। এখন ইসলামের একটা সমস্যা হচ্ছে কি যে ইসলাম মানুষকে কনভার্টেড করতে চায়, যে আমি এটা করছি তুমি এটা করো, তুমি না করলে আমি তোমাকে মারবো, এরকম একটা বিষয়, একটা এক্সট্রিম জায়গা ইসলামের আছে। সেই কারণে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি যে তুমি যদি তোমার ধর্ম পালন করতে চাও তাহলে করো, অসুবিধা নাই, কিন্তু আমাকে বিরক্ত করো না এই বিষয়টাতে। তো যখন একটা মানুষ মানে দুইটা মানুষ, একটা কাপল যখন একটা সম্পর্ক তৈরি করে বা বিয়ে হয়, সামাজিক বন্ধনে যখন আবদ্ধ হয়, এখন আমেরিকার মতন মনে করেন বিয়ে হয়নি বা তাদের ওখানে ডাইভোর্স অ্যাভেলেবেল, তারা তাদের মতন অনেকে বাচ্চা নিচ্ছে না, সেই প্রেক্ষিতে আমি এখানে আনতে চাই না। তার কারণ বিষয়টা আমার দেশের, আমি আমার দেশের প্রেক্ষিতে কথা বলতে চাই আপনার সাথে। তো এখানে আমরা যখন সামাজিক রীতিনীতিতে বিয়ে করি, বিয়ে করার পরে আমাদের সন্তান সন্ততি হয়, এবং আমাদের দেশ সন্তান, আমাদের যে জন্মদান করা যে সন্তানগুলো, তাদেরকে কিন্তু রাষ্ট্রীয় সম্পদ বলে মনে করে না। আমাদের সন্তান শুধুমাত্র আমাদেরই সন্তান। আপনি আপনার ওয়াইফকে নিয়ে আপনার পার্সোনাল লাইফে ভালো আছেন, আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমার পার্সোনাল লাইফে ভালো আছি, আমার হাজবেন্ড ভালো মানুষ, আপনার ওয়াইফ ভালো মানুষ বলে তারা আমাদের সাথে প্রতারণা করছে না বলে, অন্য আমার পাশের বাড়িতে যেই ছেলে মেয়ের বিয়ে হয়েছে তার ভিতরে ওয়াইফ বা হাজবেন্ড যে কোনো একজন মানসিক অশান্তির ভিতরে আছে, তার কারণ হয় তাকে তার হাজবেন্ডকে পারমিশন দিতে হবে বা ওয়াইফকে পারমিশন দিতে হবে একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের জন্য, অথবা তাদের ভিতরে একটা দাম্পত্য কলহ হবে। আপনি যত সহজে আমেরিকান সমাজের একটা উদাহরণ বলছেন যে এখন এরকম হচ্ছে, বাংলাদেশে একজন মেনে নেওয়া সহজ। কিছুই বুঝতে পারছি না। আপনাকে একটু মিউট করে কথা বলি, আপনার কথা তো কিছু আমি বুঝতে পারতেছি না। আপনি অনেক কিছু বলতেছেন, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা ছাড়া আপনি অনেক কথা বলতেছেন। হ্যাঁ, এখন অনেক দীর্ঘ ইতিহাস, এই যে বাংলাদেশে পাকিস্তানে আমেরিকাতে কি হচ্ছে না হচ্ছে, এত দীর্ঘ ইতিহাস না বলে আপনি আমাদেরকে বলেন যে একটা ছেলে এবং একটা মেয়ে পরস্পর একসাথে থাকতেছে, বিয়ে শাদী করছে, তাদের দুইজনেরই অন্য ছেলে মেয়েদের সাথে করতে ইচ্ছা করে। এইটা কি তারা অন্য কারো কোনো ক্ষতি করতেছে না, অন্য কারো কোনো সমস্যা তৈরি করতেছে না, একজন আরেকজনকে বলেও দিচ্ছে যে আমার এই ক্যারেক্টার আছে। তারা কোনো প্রতারণা, একজন আরেকজনের সাথে কোনো প্রতারণাও করে নাই, লুকায় লুকায় পরকীয়াও তারা করে নাই। তারা একজন আরেকজনকে অনেস্টলি বলে দিছে যে আমার এই স্বভাব আছে, আমার একটু, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমি থাকতেও চাই, কিন্তু আমার মাঝে মাঝে অন্য জায়গায় গিয়ে ইয়া করতে আমার ইচ্ছা করে। এখন ওয়াইফও বলতেছে হ্যাঁ আমারও সেই ইচ্ছাটা করে, ঠিক আছে আসো আমরা তাহলে একসাথে থাকি। এবং তারা একসাথে থাকা শুরু করলো। একসাথে থাকার পরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে অন্য, মানে শনিবার শুক্রবার এইভাবে ঘুরে ঘুরে টুরে তারা অন্য জায়গায় গিয়েও আনন্দ ফুর্তি করে আসলো, আবার তারা একসাথেও থাকতেছে। এইখানে সমস্যাটা কোথায়, কার অধিকারটা ভায়োলেট হচ্ছে, কে এখানে ভিকটিম বা কে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি শুধু আমাদেরকে সেইটা বলেন, কে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেন আগে। এখানে তো সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে না বলতে পারেন।
ওফ! ঠিক আছে শ্রাবণী সাহাবু, আমার আর কথা বলার কোনো মানে ইয়া নেই। সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ২ জন মানে কয়েকজন মানুষ সেক্স করতেছে, তাহলে তো সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? সমাজ তো তাহলে সমাজকে বলেন, সমাজকে একটা মামলা করতে সেই ব্যক্তিদের বিরুদ্ধে। আমেরিকান সমাজকে বলেন, আমেরিকান সমাজ যেন একটা মামলা করে। আমার আসলে আর কিছু বলার নাই। আপনাকে আমি একটা খুব স্পেসিফিক প্রশ্ন করেছিলাম। আপনি ওই কোনো ব্যক্তির মানে সমাজ তো কোনো আসলে সমাজের তো কোনো অধিকার নাই। সমাজ তো কোনো নাগরিক না। কোনো সমাজ তো গিয়ে আদালতে মামলা করতে পারে না। হ্যাঁ? আপনার অধিকারটা হচ্ছে, অধিকার জিনিসটা হচ্ছে রাষ্ট্র আপনাকে যেই কাজগুলা করার ক্ষেত্রে বাধা প্রদান করবে না, সেই কাজগুলা হচ্ছে আপনার অধিকার। মানে হচ্ছে এই অধিকারটা আপনি পান রাষ্ট্রের কাছ থেকে। এখন সমাজের অধিকার তো ভায়োলেট হইতে পারে না। সমাজের কোনো অধিকার নাই। যেমন একটা বইয়ের কোনো অধিকার নাই। বা মনে করেন আহ আপনার যে ধর্ম আছে সেই ধর্মটার কোনো অধিকার নেই। কারণ ধর্ম কোনো রাষ্ট্রের নাগরিক না। নাগরিকদের অধিকার থাকে। সমাজের কোনো অধিকার থাকে না। সমাজের কোনো অধিকার ভায়োলেশন হইতে পারে না। একটা বইয়ের অধিকার ভায়োলেশন হইতে পারে না। একটা চেয়ারের অধিকার ভায়োলেট হইতে পারে না। একটা চিন্তা, একটা ধারণা, সেই ধারণার কোনো অধিকার নাই। সমাজের কোন মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে সেটা আপনি বলতে পারলেন না। আপনি বললেন সমাজ। কিন্তু সমাজের কোনো অধিকারই নাই। সমাজের কোনো রাইটই নাই। রাইট আছে শুধুমাত্র নাগরিকের। একটা সমাজে, একটা রাষ্ট্রে শুধুমাত্র নাগরিকের সেই অধিকারটা আছে। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন মানুষটার অধিকারটা ভায়োলেট হচ্ছে, আপনি সেটা বলতে পারেননি, আপনি বললেন সমাজের। সমাজের কিছু হচ্ছে না এখানে। সমাজটা হচ্ছে মানুষের সমষ্টি। আমরা সমাজকে যেভাবে তৈরি করি সমাজটা সেইভাবেই চলে। আমাদের সমাজে কিছুদিন আগেও সতীদাহ প্রথা ছিল। বর্ণবাদ এখন পর্যন্ত সমাজে আছে। এখন এই সমাজে এটা আছে এই কারণে এটাকে সরানো যাবে না, এইটাকে সমালোচনা করা যাবে না বা এটাকে উৎখাত করা যাবে না, এমন তো কোনো কথা নাই। এরকমের অনেক কুপ্রথা বহু সমাজে আছে এবং ছিল, যেগুলো আমরা বাতিল করে দিয়েছি। সমাজের তো কোনো রাইট নাই। সমাজ বলবে আমি আমার সমাজে সতীদাহ প্রথা হয়, আমার সতীদাহ এটা বন্ধ করা যাবে না, আমার রাইট ভায়োলেট হচ্ছে, সতীদাহ প্রথা বন্ধ করে তোমার আমার অধিকার লঙ্ঘন করছে। সমাজ তো এটা বলতে পারবে না, কারণ আমরা মিলে সমাজ। আমার যদি আরেকজনের অধিকার সম্পর্কে আমি সচেতন থাকি, তাহলে আমার অধিকারটা সেখানে ফুলফিল হবে। আমি আমার মতো থাকবো, সে তার মতো থাকবে। তা সে কে কার সাথে কি করতেছে সেটা তো আপনার জানারও দরকার নাই। করিম আর সখিনা দুইজন ওপেন রিলেশনশিপে গেছে, সেটা তো আপনার ইনফ্যাক্ট জানারও দরকার নেই। কে কার সাথে কি করতেছে সেটা নিয়ে বাঙালি মানুষের ভিতরে সবচেয়ে বেশি কুরকুর কুরকুর করে। মানে ইউরোপে আসার পরে ওরা আরেকজন ভাবি কি করছে, ওই মুখে ভাই কি করছে, এগুলো নিয়ে সারাক্ষণ পেচর পেচর করে। মানে কুটনামি, অমুকের নামে তমুক, তমুকে এটা করছে, মানে প্রেম করছে, তমুক পরকিয়া করছে, তমুক এই জামা পড়ছে, তমুক সেই জামা পড়ছে। এইগুলা নিয়ে সারাক্ষণ এই বাঙালিরা আরেকজনের বিষয় নিয়ে তারা পড়ে থাকে। 24 ঘন্টা তাদের আলাপের বিষয়বস্তু হইতেছে আরেকজনে কি করছে। বাইরে তোমার তো কেউ কোনো ক্ষতি করতেছে না। আরেকজন যদি প্রেম করে, আরেকজন যদি লাফাঙ্গামি করে, ডিসকভারি গিয়ে ন্যাংটা হয়ে নাচে, তাতে তোমার সমস্যা কোথায়? তার বডি সে ন্যাংটা হয়ে নাচতেছে, তোমার প্রবলেমটা কোথায়? তুমি কেন সারাক্ষণ এর নিয়ে পড়ে আসো? নিজের চরকায় তেল দেন আপু, নিজের চরকায় তেল দিতে হবে। অন্যের জীবনে মানে নাক গলানো যাবে না। তারা সুখে আছে, তারা ওপেন রিলেশনশিপে সুখে আছে, আপনি বলতেছেন সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, না এদেরকে আমরা করতে দিব না, এদেরকে আমরা ওপেন রিলেশনশিপে থাকতে দিব না, এদেরকে আমরা জুতা দিয়ে বাইরাবো। ওই তুই কেন করলি, তুই কেন এদিক গেলি, আই মেয়ে তুমি কেন গেলা, আই ছেলে তোমরা যেতে পারবে না। আপনি তাদেরকে ডিকটেট করবেন। আপনি তাদেরকে গিয়ে ঘাড় ধরে আপনি তাদেরকে বলবেন তো ওর সাথে তোর করণ লাগবো, তো ভালো লাগুক কি না লাগুক তোর ওর সাথে করণ লাগবে, আর কারোর সাথে করণ লাগবে না, করণ যাব না। আপনি সেখানে বলার কে? আপনি তো সেখানে বলার কেউ না। যদি সেখানে কোনো ক্রাইম ঘটে সেখানে আপনি বলতে পারবেন। যদি কনসেন্টের ভায়োলেশন ঘটে, কোনো একটা কনসেন্ট না নিয়ে যদি কেউ কিছু করে, অধিকার যদি লঙ্ঘন হয়, তখন আপনি বলার মতো আপনার সেই সুযোগ আছে। কিন্তু সেইটা ছাড়া কারো অধিকার ভায়োলেট হচ্ছে না, কারো কনসেন্টের ভায়োলেট হচ্ছে না, আপনি কোথাকার কে যে আপনি তাদের ভিতরে ভিতরে নাক গলায় বলবেন যে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তোমাদেরকে আমি করতে দিব না? এটা আপনি কিভাবে বলবেন, কোন অধিকারে বলবেন? হ্যাঁ, আপনাকে আনমিউট করছি, বলেন এবার।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার উত্তরের জন্য। আমার তো খুবই পছন্দ হয়েছে। এখন আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন জানার আছে। তো এই যে মনে করেন আমরা ওপেন রিলেশনশিপে গেলাম, ওপেন রিলেশনশিপে যাওয়ার পর আপনি দয়া করে আমার কথাগুলো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে তো কেউ বলে নাই ওপেন রিলেশনশিপ। আপনি যদি সেটা পছন্দ না করেন তাহলে আপনাকে তো কেউ বলে নাই যে আপনার ওপেন রিলেশনশিপে যেতে হবে। যদি আপনারও সেই টেন্ডেন্সি থাকে এবং আপনি যদি এমন একটা ছেলেকে খুব ভালোবাসেন, তাকে আপনার খুব পছন্দ, কিন্তু ওই ছেলেটারও এরকমের একটু অভ্যাস আছে, এরকম যদি আপনাদের দুইজনেরই যদি এইটা একটা সমস্যা যদি থাকে, অন্যদিকে ঘোরাঘুরি, তখন আপনারা এই সিদ্ধান্তটা নিতে পারেন যে আমরা একসাথেই থাকবো, কিন্তু আমরা মাঝে মাঝে গিয়ে এদিক সেদিক করে আসবো। এইটা আপনারা করতে পারেন, কিন্তু আপনাকে যে সেটা করতে হবে, আপনি না চাইলেও আপনাকে ওপেন রিলেশনশিপে যাইতে হবে, এটা তো কেউ বলে নাই। আপু বলেছে? আনমিউট করে বলেন, আনমিউট করে বলেন, আনমিউট করে কথা বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি আসলে আনমিউটের অপশনটাই পাচ্ছি না আমার এখানে। আপনি একটু আনমিউট করেন আমাকে। আমি তো সবসময় করতে পারবো না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। ওকে, আসলে আমার এখানে আনমিউটের অপশনটা আমি দেখতে পাচ্ছি না, এই জন্য। ঠিক আছে, আপনি যেটা বলেছেন যে আপনি আমাকে কেউ জোর করছে না ডেফিনেটলি, এবং আপনার উত্তরও যথাযথ যুক্তিসঙ্গত। এখন আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যখন কেউ ওপেন রিলেশনশিপে যাচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে, তখন ওপেন রিলেশনশিপে যাওয়ার পরে এই যে আমাদের বাংলাদেশের একটা গোষ্ঠী আছে যারা মানে শিক্ষিত কি বলবো, মানে শিক্ষার যে সীমা, সেই সীমার নিচে একেবারে বাস করে। এই যে মানুষগুলো, তারা শুধু এটা আমি শুধুমাত্র আপনার লোয়ার মানে একদম যারা বস্তিতে যে সমস্ত সোসাইটি আছে তাদের কথা বলছি না, আপার সোসাইটিতেও যে সমস্ত অশিক্ষিত মানুষটা বাস করে তাদের কথা বলছি। এই যে তারা সম্পর্কে জড়ায়, তারপরে তাদের যে বেবিগুলা হয়, তারপরে ধরেন একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, সেই মেয়েটা প্রেগনেন্ট হওয়ার পরে বাসায় এসে বলছে যে আম্মা বাবা আমি তো আসলে প্রেগনেন্ট, তো আমার এই বাচ্চার কি হবে? তো এই বাচ্চার কি হওয়া উচিত ভাইয়া আমাদের দেশে? এই বাচ্চার লায়াবিলিটিসটা কার হওয়া উচিত? এরকমের যদি ঘটনা ঘটে তাহলে হচ্ছে আচ্ছা, আপনাকে একটু মিউট করে কথা বলি, কারণ আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। এই ধরনের ঘটনা ইউরোপ আমেরিকাতে ঘটে, কিন্তু যে দেখতে হবে যে এই বাচ্চাটাকে অ্যাবর্শন করা যায় কিনা, ওই রকমের স্কোপ আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বাচ্চা মেয়ে কম বয়সে এই কাজটা করে ফেলছে, ভুল করে ফেলছে। এখন এই ভুলের কারণে তো তাকে আমরা মারধর করতে পারি না বা শাস্তি দিতে পারি না। সে একটা ছোট বাচ্চা মানুষ, ভুল করে ফেলছে। বা এরকম যদি বড় মানুষও হয়, তখন যদি এই ধরনের ভুল মানুষ করতে পারে, একটা ভুল মানুষের হয়ে যেতে পারে, তখন আমাদের দেখতে হবে অ্যাবর্শনের কতটুকু সম্ভাবনা আছে এবং এটা ওই মেয়েটার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে। যদি এইরকম হয় যে অনেক সময় পার হয়ে গেছে, তখন তো আর অ্যাবর্শন করার আসলে স্কোপ খুবই কম থাকে এবং রিস্কি হয়ে যায় বিষয়টা, তখন আমরা সেটাতে আর যাই না। যদি ইনিশিয়ালি এটা ধরা পড়ে, আচ্ছা উনি চলে গেছেন, ইনিশিয়ালি যদি এটা ধরা পড়ে তখন আমরা সেই জিনিসটাকে আহ ঠিক করতে পারি। এখন তারপরে যদি দেখা যায় যে বাচ্চাটা হয়েই গেছে, এখন বাচ্চাটাকে যেটা করতে হবে যে আহ যে সমস্ত বাংলাদেশে অনেক পিতামাতা আছে, অনেক মানে পিতামাতা না, মানে অনেক স্বামী স্ত্রী আছে। শ্রাবণী সাহা, আপনাকে আবারও যুক্ত করেছি। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমি আসলে ভুল করে মনে হয় কেটে ফেলছিলাম। ওকে ভাইয়া, বলেন। আপনাকে একটু মিউট করেছেন আপনি, থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে এরকমের অনেক অনেক স্বামী স্ত্রী আছে যাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না, যাদের কোনো বাচ্চা কাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদের এই জিনিসটা, তাদের ক্ষমতাটাই নাই। হ্যাঁ, অনেক মা আছে এই ধরনের কেস বাংলাদেশে এখন অসংখ্য কেস। মানুষ বাচ্চা হওয়ানোর জন্য বিভিন্ন ডাক্তারের কাছে বছরের পর বছর ধরে ঘোরাঘুরি করতেছে, কি করা যায়, বিদেশে যাচ্ছে বাচ্চা হওয়ানোর জন্য, কিন্তু তারা একটা বাচ্চা নিতে পারতেছে না। এই রকমের পরিস্থিতি যদি হয়, তখন রাষ্ট্রের সেখানে সেই ব্যবস্থাটা করা উচিত যেন এই যে মাটা একটা বাচ্চাকে জন্ম দিচ্ছে, সেই বাচ্চাটার জন্য যেন একটা সুন্দর ভবিষ্যৎ হয়, এই রকমের একটা
সংস্থা থাকা উচিত, যে সংস্থাটা এরকমের যারা বাচ্চাকে চাচ্ছে কিন্তু বাচ্চা হতে পারছে না তাদেরকে সেই বাচ্চাটা দিয়ে দিবে, এবং একই সাথে এই যার বাচ্চা সেও যেন এই বাচ্চাটাকে মাঝে মাঝে গিয়ে দেখে আসতে পারে, মাঝে মাঝে গিয়ে আদর করে আসতে পারে, এই ব্যবস্থাটাও যেন তার থাকে। এরকমের একটা ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করে দিলে তখন দেখা যাবে যে সেই বাচ্চাটাও একটা ভালো পরিবার পাচ্ছে, এবং যে মা, সেই মাটাও তার সন্তানকে দেখতে পাচ্ছে। এই রকমের সিস্টেম ইউরোপ আমেরিকাতে আছে। ইউরোপে তো অবশ্যই আছে যে আপনার যদি আপনি যদি এমন মানুষ হন যে আপনার বাচ্চাটাকে আপনি লালন পালন করতে পারবেন না, তাহলে আপনি এখানে একটা সংস্থা আছে, তাদের সাথে যোগাযোগ করলে তারা সেই বাচ্চাটাকে, বাচ্চাটার জন্য সবচেয়ে ভালো যেটা হয়, সবচেয়ে ভালো যে পদ্ধতিটা, তার ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো যে সিস্টেমটা, সেই সিস্টেমটা অ্যাপ্লাই করে সেই বাচ্চাটাকে সেইখানে দিয়ে আসবে। এটা তো আরো ভালো সিস্টেম, আমার তো মনে হয় এটা আরো ভালো সিস্টেম। যে আচ্ছা, আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত হয়েছেন। ইকবাল ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, জাস্ট 5 সেকেন্ড পরে ভাই, হ্যাঁ আপনার কথা বলুন। ঠিক আছে, শ্রাবণী আপু, আপনি বলেন তো যে আমার মানে প্রস্তাবনাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আবারও মিউট হয়ে গেছে, আপনার আনমিউট হয় নাই, আপনি আবারও, হ্যাঁ এবার ঠিক আছে, বলেন। জি ভাইয়া, আপনার প্রস্তাবনা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমিও চাই যে ইকবাল ভাই একটু মিউট করলে ভালো হয়। ধন্যবাদ। তো আমি চাচ্ছি যে অর্থাৎ বাংলাদেশের কোনো বাচ্চাই শুধুমাত্র তার মা বাবার না হোক, রাষ্ট্রের হোক। অর্থাৎ যে সমস্ত বাচ্চারা ডাস্টবিনে ফেলা থাকে, সেই সব বাচ্চাদের যেন মানে পরিচয় থাকে, তারা যেন জারজ বলে প্রমাণিত না হয়, এটা আমার দাবি এক। আর যা হোক, আপনি পুরো ব্যাপারটাকে ইলাবোরেট করেছেন, আপনাকে ধন্যবাদ। আমার আপনার কাছে আর একটা লাস্ট কোশ্চেন, যেটা আমি যারা শুধুমাত্র ইসলাম থেকে না, বিভিন্ন ধর্ম থেকে যারা কনভার্টেড না, যারা একেবারে ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছেন, এবং আমি ইন রিসেন্ট একটা কোশ্চেন দেখেছিলাম একজনের, ওনার প্রশ্নটা এরকম যে আমি তো আসলে অমুক ধর্ম থেকে বিচ্যুত হয়েছি, এখন আমার খুব খারাপ লাগছে, আমি খুব কষ্ট পাচ্ছি, আসলে আমি আমার কথাগুলো কোথায় বলবো, বা আমি তো আসলে একটা আধ্যাত্মিকভাবে আমি অনাথ হয়ে গেছি। এখন এই যে মানুষগুলো যারা একটা সময় আল্লাহ তাআলাকে বা যারা ভগবানকে ডাকতেন, তারা হঠাৎ করে নাস্তিকতার জায়গাতে চলে এসছেন, তারা মনে করেন যে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, এই বিষয়টাই সত্য, তাদের বিবেচনায় সেটা, আমি আমার জায়গায় বলছি না। তো এই মানুষগুলোর আপনার পরামর্শ কি? আচ্ছা শ্রাবণী আপু, আপনি তাহলে নিজেকে মিউট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ইকবাল ভাই, আপনি বোধহয় কিছু বলছিলেন। হ্যাঁ, ওই আপনার এই নাস্তিকতার ব্যাপারটাতে চলে যাওয়ার আগে আর কি দুটো ব্যাপার। প্রথম হচ্ছে যে আত্মশুদ্ধির ব্যাপারটা আর কি, এটা বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছিল যে উনি ভাবতেছেন যে একটা এক্সক্লুসিভ রিলেশনশিপ যদি আপনি থাকেন, এটা মানে কোনোভাবে মোরালি সুপিরিয়র। আপনি আপনার পার্টনারের সাথে শুধুমাত্র এক্সক্লুসিভলি আছেন, এটা একটা এই জিনিসটা সাথে উনি আত্মা শুদ্ধির একটা ব্যাপার কানেক্ট করলেন। আমি ঠিক বুঝতে পারলাম না জিনিসটা, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আপনার আউটসাইড অফ ম্যারেজ, যে কোন একটা বাচ্চার যদি কনসিভড হয় আর কি, এটার সাথে ওপেন রিলেশনশিপের সম্পর্কটা কি? এই দুটো প্রশ্ন ছিল আমার। আচ্ছা, ধন্যবাদ। আমি এই প্রশ্নটা ক্লিয়ার করি। আমি আত্মশুদ্ধির জায়গাটাতে আসলে যাইনি তখন, তার কারণ আমি আসিফ ভাইয়ের অন্য একটা কথায় আমার ব্রেনটা চলে গেছিল। প্রথম কথা হচ্ছে কি, যে প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাস থাকে, যদিও বা নাস্তিকতার জায়গা থেকে যদি যাই তাহলে বিশ্বাসের জায়গাটা নেই, কিন্তু আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি। আত্মশুদ্ধি বলতে আমি আত্মসংযমের কথাটা বলছি, যে একজন মানুষ যদি এই সংযমটা না করতে পারে, যে আমি যেহেতু আমি অবশ্যই এখানে আমেরিকান বা ইউরোপিয়ান কান্ট্রির কথা বলছি না, বাংলাদেশের কথা বলছি, উপমহাদেশের কথা বলছি। আমি একটা ফ্যামিলিতে বিলং করি, সেখানে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে। আমি এবং আমার ওয়াইফ উভয় দুইজনের কাছে কমিটেড যে আমরা আমাদের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আমাদের মতো করে চালাতে পারি। তো আমাদের ভেতরে যদি এই বিষয়টা না থাকে যে আমি আমার সেক্সকে কন্ট্রোলে রাখতে পারছি না, ঠিক আছে? হ্যাঁ আপু, এখানে সমস্যা আপু সমস্যাটা এখানে। আপনি একটা জিনিস, যে প্রশ্নটা, এই যে এটাকে বলে বেগিং দ্য কোয়েশ্চেন ফ্যালাসি। আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি আমি, আপনি সেটাকে ধরে নিয়ে উত্তর দিচ্ছেন। ফর এক্সাম্পল,
ওই যে আপনি যে সংযম যে করবেন এটা ভালো, এটা ধরে নিয়ে আপনি উত্তরটা দিচ্ছেন। আমি জানতে চাচ্ছি এটা ভালো কেন? ঠিক আছে, ওই যে আপনি যে এক্সক্লুসিভ থাকবে, আপনি যে সংযম করতেছেন, এটা ভালো এই কারণে করছি, তার কারণ যখন আমার ভিতরে এই ব্যাপারটা আসছে যে আমি চাইলে আমার পার্টনারের কাছ থেকে পারমিশন পেলে আমি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যেতে পারি, তেমনি আমার ভিতরে তো এই বিষয়টা আসবে যে আমি চাইলেই একজনকে খুন করতে পারি, আমি চাইলেই না না মারতে কি পারি বলতেছেন একজনকে, যদি এইসব আমি ভাই? থাপ্পড় মারি না 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 তারপর ভাই, আমার আপু আপনি কিসের, না আপু কিসের সাথে কি মিলাচ্ছেন? চাইলে একজনকে খুন করতে পারেন, এটা সে যে খুন যাকে করতেছেন, আসিফ ভাই এখানে কম করে হলো 50 বার এটা ক্লারিফাই করেছেন, খুন যাকে করতেছেন আপনি কি তার অধিকার লঙ্ঘন করতেছেন নাকি তার অধিকার লঙ্ঘন করতেছেন না? অবশ্যই আমি তার অধিকার লঙ্ঘন করছি, তাহলে কিন্তু পরে এটা আমার কিভাবে, ভিতরে না যখন জাস্ট সেকেন্ড ভাই, আপু মাইন্ডটা সেট হচ্ছে কিভাবে না, আমি মিলাচ্ছেন যখন ছোট তাহলে? ছোট এটাকে আপু এটাকে নিজেকে কিভাবে কন্ট্রোল করতে মিলাচ্ছেন? পারছি না, তখন আমি বড় না পরিসরে না নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, ঠিক আছে, কিন্তু যে ব্যাপারে কন্ট্রোল করতে, ধরেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি ধরেন মিষ্টি খাবেন, ঠিক আছে, আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না কারণ এই কারণে আপনি একজনকে খুন করলেন, এই দুটো ব্যাপার তো এক না। আপনি কি কখনো দেখেছেন যে আমাদের দেশে যে লেভেল থেকে অপরাধগুলো হয় সেই লেভেলে যৌনতা, খুন, এই ব্যাপারগুলো পাশাপাশি অবস্থান করে? আপু প্লিজ, আমি কিন্তু জিজ্ঞেস করতেছিলাম যে খারাপটা কি, বা এটা এই পজিশনটা নেওয়া মরালি কেন সুপিরিয়র, এটাই জিজ্ঞেস করতেছি। আপনি তো এটা মরালি সুপিরিয়র পজিশন ধরে তো আমাকে উত্তর দিতে পারেন না, তাই না? আমি জানতে চাই কেন এটা মরালি সুপিরিয়র, যে আপনি মানে কেউ যদি অন্যের ক্ষতি যদি না করে এবং তার পার্টনার, তারও যদি কোনো আপত্তি না থাকে, তাহলে পরে যে আপনি যে সংযম করতেছেন, সংযম করাটা ভালো, এটার মানে হচ্ছে আপনি ধরে নিচ্ছেন যে ওই এক্সক্লুসিভ থাকাটা হচ্ছে গিয়ে মোরালি সুপিরিয়র, বা এটা ভালো একটা, এটা ওই আপনার ওপেন রিলেশনশিপ থাকার থেকে ভালো, এটা আপনি ধরে নিচ্ছেন। তো আমি তো এটার উত্তরই তো আমি জানতে চাচ্ছি। আর খুন করার ব্যাপারে সেখানে যে আপনার সংযম যে করতে হবে, এটার কারণ তো এইটা না যে সংযম করাটা ভালো, এটার কারণ তো এইটা যে না করলে পরে আপনি আরেকজনের অধিকার লঙ্ঘন করবেন, সেটা তো আমরা জানি অলরেডি, যেখানে আপনি আরেকজনের অধিকার লঙ্ঘন করবেন, এই কারণে সেটা খারাপ হবে। আমি জানতে চাচ্ছি এই যে আপনি যে একটা মোরালি সুপিরিয়র পজিশন নিচ্ছেন, যে আমি আমার পার্টনারের প্রতি এক্সক্লুসিভলি আমি তার সাথেই আছি, এটা এই জিনিসটা কেন আমি জানতে চাচ্ছি। ইকবাল ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ইকবাল ভাই, মনে করেন যে শ্রাবণী আপু এবং তার হাজবেন্ড দুইজনে বিয়ে করলো এবং দুইজন একটা ওপেন রিলেশনশিপ না, ওনাদের রিলেশনশিপটা একদম যেটা আমাদের সমাজে চলে সেটাই আছে। ওনারা বিয়ে করে সিদ্ধান্ত নিলেন আমরা সংযম করব, কখনো এগুলা করব না, বাজে কাজ করবো, এগুলো খুব বাজে কাজ, আমরা এগুলো করব না, দুইজন আলাদা বিছানায় থাকবো, মাঝে মাঝে আমরা একটু কথা বলবো, কিন্তু নিজেকে সংযম করব। এই যে যদি ওনারা আরো বেশি এক্সট্রিম লেভেলে সংযমটা করেন, তাহলে ওনাদের আত্মা কি আরো শুদ্ধ হবে, আত্মা কি আরো পরিষ্কার হবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। এক্স্যাক্টলি ভাই, আপনি এই সংযমের যে লেভেলটা যেটা, এটা আপনি কোথায় শেষ করবেন? আপনি তো সংযম যেটা, এটা পুরোপুরি ভাবে এই সেক্সুয়াল একটা লাইফ লিড করেও তো আপনি করতে পারেন, তাই না? যে আপনি সেক্সুয়াল রিলেশনশিপে জড়াবেনই না, আপনি একদমই না, আপনার হাজবেন্ডের সাথেও না, এটা কেন করতেছেন না? কারণ এটা না করলে পরে তো এই সংযমটা যদি আপনি না করেন, তাহলে তো আপনার ওই যে আপনি হয়তো বা কাউকে খুনও করতে যেতে পারেন, তাই না আসিফ ভাই? হ্যাঁ, যদি আপনি আপনার হাজবেন্ডের সাথে করেন তাহলে তো এটা তো খুনের সাথে মিলে গেল, দেখেন আপনি তো খুনও করে। তাহলে কি আমরা এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছি যে অর্থাৎ না ওই কোন সিদ্ধান্তে পৌঁছাচ্ছি না আমরা, আপনাকে না শ্রাবণী আপু কোন সিদ্ধান্তে পৌঁছাচ্ছি না। আপনার যে যুক্তি যেটা ছিল যে আমরা যদি সংযম না করি, আমাদের যদি এরকম মনে হয় যে আমি আরেকজনের প্রতি আকৃষ্ট করতে পারি, আমি যদি সংযম যদি পালন না করি, এটা যদি প্র্যাকটিস না করি, তাহলে পরে তো আরেকজনকে খুন করার ইয়েও আসতে পারে আমার মধ্যে, হ্যাঁ, ইচ্ছাও আসতে পারে, তখন সেটা আমি সংযম কিভাবে করব? সেটা আমি খুন করেই ফেলতে পারি। এই যে আপনার যুক্তিটা, সেই যুক্তিতেই আসিফ ভাই একটা প্রশ্ন করেছেন আপনাকে, আমরা কোনো পয়েন্ট দিচ্ছি না, আমরা কোনো ধরনের সিদ্ধান্ত আসতেছি না, আপনাকে প্রশ্ন করা হচ্ছে। তাহলে পরে আপনার সেই যুক্তিতে আপনার হাজবেন্ডের সাথেই সেই সংযমটা পালন করা, এক্সারসাইজ করা, আরো আপনার আত্মশুদ্ধি যেটা, সেটা মানে সেই আরো উঁচুতর লেভেলের হবে না?
সংযমটা? আমি যে পার্সপেক্টিভ থেকে কথা বলছি সেখানের কথা যদি বলেন তাহলে তো অবশ্যই সেটা আরো উঁচুতর জায়গাতেই যাবে। তাহলে আমি যে পার্সপেক্টিভ থেকে আপনি কথা বলতেছেন, আসলে আমরা এখানে ভাই কোন একটা জিনিস বাংলাদেশের জন্য ভালো, পার্টিকুলারলি মোরালিটির যে ব্যাপারগুলো বাংলাদেশের জন্য ভালো, কিংবা ধরেন আমেরিকার জন্য ভালো, বা বাংলাদেশের প্রেক্ষাপট, এই জিনিসগুলো আসলে আমরা খুব একটা বেশি উল্লেখ করি না। কারণ যখনই আপনি এরকম একটা প্রেক্ষাপটে নিয়ে আসবেন যে বাংলাদেশিদের জন্য, তখনই আমরা কিছু কিছু পয়েন্টে আমরা কম্প্রোমাইজ করে ফেলতেছি, যে যারা উন্নত চিন্তাধারার লোকজন তাদের জন্য মোরাল স্ট্যান্ডার্ড একটা, আর যারা কিনা ভাই মূর্খ টুর্ক ভাই তাদের জন্য মোরাল স্ট্যান্ডার্ড আরেকটা। আমরা এই কাজটা করতে চাই না, ঠিক আছে? তো আমি আসলে উত্তরটা পাইনি। না চাইলেও তো এটা তো আপনি করতে বাধ্য, তার কারণ আমি বাধ্য না তো, আমি বাধ্য না তো, অবশ্যই বাধ্য না। আপনি এটা করতে পারেন যে ইয়েস, যে অ্যাকচুয়াল মোরাল পজিশনটা হচ্ছে এইটা, কিন্তু বাংলাদেশে আপনি যদি সেটা প্র্যাকটিস করতে চান, আপনার হয়তোবা আপনার শারীরিক হুমকি আসতে পারে, কিন্তু হ্যাঁ সেটা সেই কারণে আপনি হয়তোবা সেটা করা থেকে বিরত থাকতে পারেন। কিন্তু এটা তো ওই কাজটা করার বিরুদ্ধে মোরাল জাস্টিফিকেশন না। আপনার হার্ম হতে পারে, এই কারণে আপনি সেটা করা থেকে বিরত থাকতেছেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, একজন নাস্তিক সে হয়তো বা ভাবতেছে যে সৃষ্টিকর্তা অস্তিত্ব আছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই, কোনো প্রমাণ তার কাছে নাই, সে হয়তো এটা ভাবতেছে। কিন্তু বাংলাদেশের মতো একটা সমাজে সে হয়তো সে প্রকাশ করতে পারতেছে না, এবং তার উপর শারীরিক হামলা আসতে পারে বলে সে হয়তোবা মানুষকে বলতেছেও যে সে একজন আস্তিক। এর মানে কিন্তু এইটা না যে আস্তিকতা পজিশনটা জাস্টিফাইড, ঠিক আছে? দুই জিনিস। কিন্তু আপনি কিন্তু ওই যে ইয়েটা যে ওপেন রিলেশনশিপ, এটার এগেনস্টে আর্গুমেন্ট দিচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপটকে ব্যবহার করে। আপনি প্রেক্ষাপটটা বা বাংলাদেশের যে অবস্থা সেটাকে ব্যবহার করে আপনি এগুলোকে দূরে সরিয়ে এরপরে বলেন যে এই যে আপনি যে হলিডেন দাও যে একটা পজিশন নিলেন যে এক্সক্লুসিভ থাকতেছেন, এটা সংযমের ব্যাপার, হ্যাঁ এটা তো আপনি ওই জিনিসটা ভালো, এটা ধরে নিয়েই করতেছেন। আমি আর আসলে আগাতে চাচ্ছি না এই ব্যাপারে, কারণ আমার মনে হয় না যে এটার সাথে কোনো রিলেশনশিপ অ্যাকচুয়ালি আছে। আসিফ ভাই আপনাকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে এই যে আপনি যখনই বলবেন যে আপনি যখনই এটার বিপক্ষে একটা আর্গুমেন্ট দিচ্ছেন, দেখেন আপনি কিন্তু ওই পজিশন থেকে দিচ্ছেন যে এটা আপনার কাছে ভালো লাগে না, হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু আরেকজন করবে কি করবে না, আরেকজন তারা যদি হ্যাপি থাকে, হ্যাঁ, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তারা যদি হ্যাপি থাকে, তারা কেন করবে না, এটার পক্ষে একটা যুক্তি হইতে পারে না, ঠিক আছে? তারা কেন করবে না সেটা, তারা যদি হ্যাপি থাকে। ইনফ্যাক্ট বহু মানুষজনই পৃথিবীর বহু জায়গাতে আছে এরকম ওপেন রিলেশনশিপে আছে। ম্যাটার অফ ফ্যাক্ট বহু মানুষ এরকম আছে যে তারা ফিজিক্যালি ইন্টিমেট একটা পার্টনারের সাথে আর ইমোশনালি কানেক্টেড আরেকটা পার্টনারের সাথে, ঠিক আছে? আপনার আর আমার ক্ষেত্রে সেটা হবে না। আমি যার সাথে ইমোশনালি কানেক্টেড সেটা যদি না হয় ভাই, আমি ফিজিক্যালি ভাই ইন্টিমেট হইতে পারি না, ঠিক আছে? তো আমি যাকে খুঁজবো সে ওইরকমই, সে তারও ওইরকম হইতে হবে। যদি না পাই তাহলে পাবো না, যদি পাই তাহলে পরে তার সাথে রিলেশনশিপ গেলাম। কিন্তু আমি যেরকম সবাইকে সেরকমই হইতে হবে এমন তো কোনো কথা নাই ভাই। অনেকে হইতেই পারে যে আপনার সে ফিজিক্যালি ইন্টিমেট হইতে চায় আরেকজনের সাথে, কিন্তু ইমোশনালি কানেক্টেড আর অন্য একজন ব্যক্তির সাথে। এরকম একটা পার্টনার সাথে যদি খুঁজে পায় যে এই যে তার অবস্থাটা বা স্টেটটা এটাকে সে অ্যাকোমোডেট করতেছে, এখানে তো আপনার আমার তো কোনো সমস্যা হওয়ার তো কোনো কারণ নাই প্রথমত। দ্বিতীয়ত এইটা যে খারাপ এটা বলারও তো কোনো আমি যুক্তি দেখতেছি না আসলে। হ্যাঁ এটা ঠিক যে কেউ একজন যদি এমন একটা রিলেশনশিপে থাকে যেখানে একটা পার্টনার চাচ্ছে না যে আরেকটা পার্টনার এই কাজটা করুক, কিন্তু সে অলমোস্ট বাধ্য হয়ে বলতে চাচ্ছে ঠিক আছে করো হোয়াটএভার, হ্যাঁ, যেটা কিনা ইসলামে হয় 4 বিয়ের এই যে মাল্টিপল যে ইয়েগুলো আর কি, যে বউ রাখি, সেসব ক্ষেত্রে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফ চাচ্ছে না যে তার হাজবেন্ড আরেকটা বিবাহ করুক, কিন্তু সামাজিক বিভিন্ন চাপে সে করছে, কিন্তু সেইটা আলাদা ব্যাপার। আমি বলছি যে জেনুইনলি যদি কেউ ওপেন রিলেশনশিপে পার্টিসিপেট করে, কারণ তার সেই ইচ্ছাটা আছে, সেখানে
মানে সেটার সাথে আত্মশুদ্ধি বা সেটা না করার সাথে আত্মশুদ্ধি বা কি এগুলো যেগুলো বলতেছেন এগুলো কোনো সম্পর্ক নাই আসলে। তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে এই যে জেনা না করার যে বিধানটা ইসলামে দেওয়া হয়েছে, আর এই যে একটা মানে একদম একটা রাষ্ট্রিক একটা জায়গায় যাওয়া হয়েছে যে কোনোভাবেই কেউ কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়াতে পারবে না, কেউ জেনা করতে পারবে না, আপনি ভুল বলতেছেন। ইসলামে জেনা না করার যে বিধানটা এটার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটার কোনো সম্পর্ক নাই, দুটো এক জিনিস না। ইসলামে হচ্ছে হালাল সেক্স, হারাম সেক্স। এটা কারো বিয়ে করে যে সেক্স করতে হবে ওই হালাল সেক্স করতে হবে এমন কোনো নিয়ম নাই। সো এক্সট্রা ম্যারিটাল যেটা বলতেছেন যে বিয়ে বহির্ভূত, এটা তো ইসলামে হারাম তো, সরি হালাল তো। ইসলামে বিয়ে বহির্ভূত ভাবেও আপনি হালাল সেক্স করতে পারেন আপনার দাস দাসী রেখে, ঠিক আছে? সো এই আপনি যেটার কথা বলতেছেন জেনা করা যাবে না, এইটার সাথে দাস দাসী রাখতে হবে, সেখানে তো দাস দাসী হতে হবে। এখন দাসী বলে তো আর এখন আমাকে তো আমি তো আর আপনাকে যে বলতে পারবো না ভাই আপনার দাসী, কিন্তু সেটা তো না আপনার কথা না। তাহলে পরে আপনি কথা বলছেন ইসলামে যেটা বলা আছে, ইসলামে যেটা বলা আছে সেটা যখন বলবেন তখন তো ইসলামে যেটা অ্যাকচুয়ালি বলা আছে সেটা বলবেন, তাই না? জেনার সাথে বা জেনা না করার সাথে তো ওই যে বিবাহ বহির্ভূত যে সেক্স যেটা, এটা তো কোনো সম্পর্ক নাই ইসলামে। ইসলামে বিবাহ বহির্ভূত সেক্স আপনি করতে পারেন, এটা জেনা নাও হইতেও পারে, ঠিক আছে? বিবাহ বহির্ভূত কিনা এটা দিয়ে যাচাই করা হয় না যে ভাই জেনা কিনা। যাই হোক, আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আর তাহলে হচ্ছে ওই যে আরেকটা প্রশ্ন যেটা করেছিলাম আপনার মানে বিশেষ করে আসিফ ভাইয়ের কাছে আর আপনার কাছে, যে যারা মানে অর্থাৎ যারা এক্স মুসলিম হয়েছেন বা এক্স হিন্দু হয়েছেন, তো তারা যারা এখনো ফ্রাস্ট্রেশনে ভুগছেন যে আসলে কি আপনি যেটা বলতে চাচ্ছেন আর কি, যে তাহলে কি ওই যে যেটা বললাম ইসলামে জেনা এইটা থেকে বলেন আর কি, যে আমি যেটা বললাম যে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তারা কি করবে না করবে, তাদের রিলেশনশিপ কি ধরনের টার্মসে তারা এঙ্গেজ হবে, এটা পুরোপুরি ভাবে তার ব্যাপার। আপনার যেরকম ভালো লাগে আপনি এরকম সেরকম আরেকজনকে খুঁজে নেবেন যে কিনা আপনার যেটা ভালো লাগা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটাকে সেইভাবেও সেভাবে। হ্যাঁ, কিন্তু এর মানে এই না যে সবাইকে আপনার মতোই ভালো লাগতে হবে, এটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? আমি আরেকটু সেকেন্ড প্রশ্নতে চলে যাই। ওই ওপেন রিলেশনশিপের সাথে ওই বাচ্চা আপনার আউটসাইড অফ ম্যারেজ যে ইয়ে হয় আপনার বাচ্চা হয়, এটা সম্পর্কটা কি? আপনি আমাকে বুঝতে ভুল করেছেন, এই জন্য আপনি প্রশ্নটা করছেন। তো এই প্রশ্নটার উত্তরটা আমি হচ্ছে আসিফ ভাইয়ের কাছে জাস্ট লাস্ট যে প্রশ্নটা, এবং আপনার কাছেও আপনার উত্তরটা দিতে পারেন, যে যারা মানে ধর্ম ত্যাগ করেছেন, যারা এখনো একটা স্পিরিচুয়ালি তারা নিজেদেরকে মানে একরকম অরফান মনে করে, তাদের জন্য কি করণীয়? অরফান মনে করে মানে বুঝলাম না, এটা কি বলতে চাচ্ছেন আপনি? এতদিন যারা একটা আধ্যাত্মিক জীবন যাপন করে এসছে, যারা নামাজ পড়তেন, যারা পুজো করতেন, যারা এখন বের হয়ে এসছেন, এখন তারা একটু ক্রুড ভাবে দেই, যাদের ওই আপনি নিশ্চয়ই অনলাইনে দেখছেন অনেকে ধরেন পোস্ট এরকম যে 4 বছর ক্যান্সার ফ্রি, দেখেছেন না? 4 বছর, আজকে 4 বছর, 4th অ্যানিভার্সারি, পুরোপুরি ভাবে 100% ক্যান্সার ফ্রি, মানে ওই লোকটার ক্যান্সার ছিল না। তো আপনি তাদেরকে এরকম প্রশ্ন করেন যে আপনি গত 10টা বছর 15টা বছর এরকম একটা রোগ নিয়েছিলেন, এখন তো সেই রোগটা নাই, আপনি তো অরফ্যান্ড হয়ে গেলেন, আপনার কি করণীয় এখন? আচ্ছা, তো আমাদের কাছে যদি এরকম প্রশ্ন আসে যে আমি তো আমি জানতে চাই আপনি এরকম প্রশ্ন করেন না আপু, আপনি জানতে চাই এরকম প্রশ্ন করেন কিনা? করেন না, তাই না? পয়েন্ট আছে কিন্তু এখানে একটা কারণ হচ্ছে যে আপনি যে রোগ এই প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো তো ডেফিনেটলি আসছে। আমি আসবো এটা তো অবশ্যই আপু আসছে, এটা তো অবশ্যই, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনি প্রশ্নটা নিশ্চয়ই করেন না, এই কারণটা এইটাই যে একটা রোগকে রিপ্লেস করার দরকার নাই, ঠিক না? একটা রোগ যখন আপনার সেরে যাবে, আপনি সেটাকে কিউর করার চেষ্টা করার পরে যখন সেরে গেল, সেই রোগটাকে কিন্তু রিপ্লেস করার দরকার নেই। আপনি কিন্তু রোগ না থাকার কারণে অরফ্যান্ড হয়ে যান নাই, তাই না? তো আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা মনে করি যে এই ইররেশনাল যে বিলিফ যেগুলা, এই যে আপনার অন্ধবিশ্বাস যেগুলা, এগুলো যখন চলে যায়
এগুলো যখন আমরা যখন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করি, আমাদের যে ভেরিফাইড যে তথ্যগুলো সেটার উপর ভিত্তি করে যখন আমরা ডিসিশন নেই, আস্তে 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 এই যে অন্ধবিশ্বাসগুলো যখন চলে যায়, তখন আমরা অফ্যান হয়ে যাই না, আমরা তখন ওই অন্ধবিশ্বাসটাকে আরেকটা অন্ধবিশ্বাস দিয়ে ওই মানে সেই ভয়েডটা ফিল করার কোনো নিড আমরা মানে ফিল করি না আসলে। ঠিক আছে, এটাই আমার মানে উত্তর আসলে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ফারাজ ভাই কি অবস্থা? ফারাজ ভাই কি কিছু বলবেন এই বিষয়ে? ফারাজ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু। আচ্ছা, আপনারা কি কথা শুনতে পাচ্ছি না তো। আমার মনে হয় কথা শোনা যায় না। না না, ইকবাল ভাই লাস্টে যেটা মানে করলেন, এক্সপ্লেন করলেন, মানে ইকবাল ভাই কি লাস্টে এটাই বলতে চাচ্ছেন যে একটা ভয়েডকে যে আরেকটা ভয়েড দিয়ে আপনি ফিল আপ করেন না, এটার মানে কি একটা অন্ধবিশ্বাসকে একটা অন্ধবিশ্বাস দিয়ে রিপ্লেস করেন না, মানে কি বোঝা যাচ্ছেন যে ইউ বিকাম অ্যান অ্যাডাল্ট? You can say that exactly. আপনি যখন রিয়েলাইজ করছেন যে চাঁদের বুড়ি এটা একটা জাস্ট গল্প, চাঁদের বুড়ি নাই, নাও চাঁদে কাউকে না কাউকে রিপ্লেস করতে হবে, ওকে বুড়ি নাই, এখন যেটা বুড়া আছে, লেটস ইমাজিন সামওয়ান বুড়া, আর চাঁদে কোনো সুন্দরী মেয়ে আছে কম বয়সী, এইভাবে রিপ্লেস কি আমাদের করতে হয়? আসলে এইভাবে করতে হয় না। ইনফ্যাক্ট আমরা হ্যাপি হই যে 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 অ্যাটলিস্ট এটা আরো পরে আসতে পারতো রিয়েলাইজেশনটা, আমরা আরো এটা ঠিক যে আমাদের এই রিয়েলাইজেশনটার কারণে আমাদের আশেপাশে যারা কিছু মানুষ সুখ আর সত্যের মধ্যে সুখ মানে সত্যটাকে বেশি প্রেফার করে, যদি সিম্পলি বলতে পারেন ইকবাল ভাই। Absolutely. আপনি এখন ওই যে ignorance is bliss একটা কথা আছে না, এটা আসলে যদি খুবই ফালতু একটা কথা, বাট ওইটা অনেকে প্রেফার করে আর কি, যে না জেনে সুখে থাকাটা আর কি। সো ওই জিনিসটা এনজয় করি না আমরা, ওই জিনিসটা আমাদের জন্য প্রেফারেবল না। সো আমরা যেটা মনে করি আর কি যে আমরা হ্যাপি যে অ্যাটলিস্ট আমরা এই যুক্তির উপর নির্ভর করে অন্ধবিশ্বাসকে ত্যাগ করতে পারছি, এটাতে আমরা হ্যাপি। এখন এটা ঠিক যে আশেপাশে যেসব লোকগুলো এখনো ওই আমরা আগে যাদের সাথে ছিলাম এখনো ওই ধরনের বিশ্বাসে আছে, অনেক সময় তারা আমাদের উপরে হস্টাল অনেক মানে ব্যবহার করে আর কি, ধরেন ক্রুড ব্যবহার করে আমাদের সাথে বিশ্বাসে চলে যাওয়ার কারণে, এটা অবশ্যই আমরা করি আর কি, মানে এটার জন্য আমরা ব্যথিত অবশ্যই হই। ঠিক আছে, তো আপনি কি এইটা কিভাবে ডিল করব? আপনি কি চলে গেছে ভাই? আচ্ছা, ওনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল আর কি। তবে আমি তার সাথে ওই ব্যাপারটা একটু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আপনার ওই বিয়ে ছাড়া যে একটা বাচ্চা যদি হয়ে যায়, মানে ওনার প্রশ্নটা এরকম ছিল যে এটার দায়িত্ব কে নিবে, তাই না আসিফ ভাই? হ্যাঁ, আমি জানি না যে প্রশ্নটা যখন মানুষ করে আর কি, এটার দায়িত্ব কে নিবে, আমি জানি না যে যখন কিনা দুজন মানুষ একটা বাচ্চাকে জন্ম দেয়, তখন ওই যে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট, ওইটা থাকা না থাকার সাথে সেই বাচ্চার মানে ওইটা ডিকটেট করে আর কি, যে এই বাচ্চাটার দায়িত্ব কে নিবে। এটা কিভাবে মানে একটা মানুষের মাথায় এটা কাজ করে, এটা গ্রহণযোগ্য হয় যে হ্যাঁ এত কাগজ তো নাই, এখন তাহলে বাচ্চার দায়িত্ব কে নেবে? তো ওই যে দুজন মানুষ, একটা যে বাবা একটা যে মা ছিল, ওটা হঠাৎ করে ভাই ওই পিকচার থেকে ভ্যানিশ হয়ে যায়, এটা কিভাবে সম্ভব আসিফ ভাই? হ্যাঁ, যদি এইভাবে চিন্তা করতে পারে ইকবাল ভাই যে বিয়ে থাকলে তো একটা লিগাল বন্ড থাকলো, যেখানে হচ্ছে ফাদারকে তার সন্তানের টেক কেয়ার করার জন্য সে বাধ্য, বাট যদি বিয়ে না করে তাহলে সে লিগালি বাধ্য না, এরকমটা হচ্ছে তাদের। না কেন, এটা কেন হবে? বিয়ে না তো এমন তো না যে ভাই বিয়ে করার কারণে সে বাচ্চাটা হয়েছে বা এই কারণে সে লিগালি বাধ্য হবে। মানে এখানে তো বিয়ে, যেটা বাচ্চার যে জন্ম হয়েছে, বিয়ের তো কোনো ফাংশন নাই এখানে, কারণ সেটা তো আমরা প্রমাণ দেখাইতেই পারি যে বিয়ে ছাড়াও বাচ্চা হয়, রাইট? তো এই বাচ্চার যে রেসপন্সিবিলিটি, এটার সাথে বিয়ের সম্পর্ক কি? এবং এক্স্যাক্টলি এটাই হয় উন্নত বিশ্বে ভাই, এই যে বিয়ে করছে কি না করছে এটার তো কোনো মানে হসপিটালে যদি কেউ যায় ভাই, ধরুন ম্যাটারনিটি ওয়ার্ডে যদি তার বাচ্চা হবে, এরা জীবনে জিজ্ঞেস করে ভাই যে ভাই এটা বিয়া হয়েছে না কি হয়েছে?
আরে ভাই আমি জলজন্ত স্বামী আমার নামও জিজ্ঞেস করে নাই, আমার পাত্তাও দিল না। হাসপাতালে 2-2টা বাচ্চা হইলো, বিন্দু মাত্র পাত্তাও দিল না আমারে, যে আমি যে একজন মানুষ, আমার নামটা যে কোথাও লিখতে হবে, কিছুই লিখলো না ভাই। আমি মাকে জিজ্ঞেস করে যে তুমি বাপ এখানে কার নাম চাও বা কে বাপ, এটা ওই মাকে জিজ্ঞেস করে। মা যদি চায় ইনফ্যাক্ট সে ওইখানে সে যদি ডিসক্লোজ না করতে চায় সেটাও সে করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার পয়েন্ট হচ্ছে এইটা, যে ওই বাচ্চার রেসপন্সিবিলিটি কে নিবে, এটার সাথে তো বিয়ে হয়েছে কি হয়েছে হয় না এটার কোনো সম্পর্ক নাই। বিয়ে না হলেও তো ভাই ওই বাচ্চার পিতা বা জন্মদাতা তো ওই ব্যক্তি তো থাকবে নাকি? ব্যক্তি, হ্যাঁ। তো তাহলে পরে রেসপন্সিবিলিটি যদি থাকে, প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, সেটা তো অটোমেটিক্যালি বিয়ে ছাড়াও ওই দুজনেরই থাকবে। এখানে এটা সেটা বিয়ের, আমি জানি না যে মানুষজন প্রশ্ন করে যে হঠাৎ করে তারা মানে কি একটা সমুদ্রের মধ্যে পড়ে যায় যে ভয়েড এখানে। আরে ভাই এটা তো এই উত্তর তো আমি খুঁজে পাইতেছি না। বিয়ে নাই, আয় হায় এখন বাচ্চাটার ভরণ পোষণ করবেটাকে, অ্যাজ ইফ মানে ফুট করে হঠাৎ করে মানে কি আকাশ থেকে বাচ্চারা পড়ছে। আমরা মানে খুঁজে পাইতেছি না যে এটা নিয়ে করুনটা কি এখন। শুধুমাত্র যে সার্টিফিকেটটা আছে এই কারণে আরো যদি প্রমাণ করতে পারেন যে এই বাচ্চার ফাদার এই লোক, তাহলে তো সে বলতেই পারে যে ওকে ইভেন দো আই এম আ ফাদার, যেহেতু আমার কাছে তোমার কাছে কোনো বিয়ের সার্টিফিকেশন নেই, এই জন্য এটা ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমার না। না, কিন্তু এটা তো ওই যে ডিপেন্ড, এটা তো ওই যে ধরে নিয়ে এটা যে বিয়ে সার্টিফিকেট থাকলে পরে দায়িত্ব দায়িত্ব থাকবে। এটা তো আমি এইটাই তো আমি প্রশ্ন করি। আচ্ছা সরি, বাপের কাছে যা বলছে যে মানে এই হচ্ছে প্রমাণিত ফাদার, প্রমাণিত ফাদার এসে বলতেছে ও না আমি তো এটার ড্রাইভার নিব না, তার কাছে তো কোনো সার্টিফিকেশন নাই যে আমি তার হাজবেন্ড।